আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসলাম মার্কেটিং ক্লাস নিয়ে। আজকের মার্কেটিং ক্লাসে আমরা আলোচনা করব লেকচার 8 নিয়ে। লেকচার 7 পর্যন্ত ভিডিওস গুলো কিন্তু ইউটিউবে অলরেডি দেয়া আছে, তো অনেকেই হয়তো দেখেছো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেকচার 8। তো লেকচার 8 এ মূলত আমরা আলোচনা করব পণ্যের বন্টন প্রণালী নিয়ে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। তো যখন আলটিমেটলি কয়েকটা স্লাইড পরেই কিন্তু আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদটা জানতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে রিটেন আসার সম্ভাবনা নেই, কিন্তু এমসিকিউ আসতেই পারে। নর্মালি এমসিকিউ আসেও। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব পণ্যের বন্টন প্রণালী কাকে বলে। আচ্ছা, একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটা। ওকে। কোন পণ্য যে পথ ধরে প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে পণ্য বন্টন প্রণালী বলে। অর্থাৎ একজন উৎপাদক যখন পণ্য উৎপাদন করে তারপর কিন্তু পণ্যটা তার কাছেই থাকছে। সে উৎপাদক থেকে পণ্যটা আলটিমেটলি ভোক্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কিছু ধাপ পার হতে হয়। এই ধাপগুলো পার হয়ে যখন ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে, সেটা কিভাবে পৌঁছে? বন্টন প্রণালীর মাধ্যমে পৌঁছে। তো উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে হলে মধ্যে কিছু মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান করতে হয়। তো এই সবগুলো মিলেই হচ্ছে পণ্যের বন্টন প্রণালী। এখন দেখা যাক পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বন্টন প্রণালীর মাধ্যমে। বন্টন প্রণালী ব্যবসায়ী কর্তৃক নিয়ন্ত্রিত হয় এবং বন্টন প্রণালী যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে কিন্তু পণ্যের মূল্য বৃদ্ধি পায়। কারণ আমরা জানি যে উৎপাদক যখন উৎপাদন করে তার উৎপাদন খরচটা পণ্যের সাথে যুক্ত থাকে। এরপর যখন সেটা পাইকারি ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে, তখন কিন্তু পণ্যের মূল্যটা আরেকটু বেড়ে যায়। পাইকারি ব্যবসায়ী যখন এটা খুচরা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে তখন কিন্তু পণ্যের মূল্য আরেকটু বেড়ে যায়, তাই না? এই জন্যই বলা হচ্ছে যখন বেশি মানে বন্টন প্রণালীটা বেশি দীর্ঘ হয় তখন কিন্তু পণ্যের মূল্য বাড়তে থাকে। আচ্ছা, ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। এখানে হচ্ছে ভোগ্য পণ্য কিভাবে বন্টিত হয় এটা উল্লেখ করা আছে। ফার্স্টে উৎপাদনকারী উৎপাদন করে, উৎপাদনকারীর কাছ থেকে যায় ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে যায় পাইকারি ব্যবসায়ীর কাছে, পাইকারি ব্যবসায়ী থেকে যায় খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ী থেকে যায় ভোক্তার কাছে। এটাই হচ্ছে পণ্যের বন্টন প্রণালী, অর্থাৎ ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। শিল্প পণ্যের বন্টন প্রণালীতে দেখেন কি আছে। উৎপাদনকারী থেকে ডিলারের কাছে যায়, ডিলার থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, ডিস্ট্রিবিউটরের থেকে শিল্প পণ্যের ক্রেতার কাছে যাচ্ছে। এটা হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী। আচ্ছা, তো এখন বন্টন প্রণালীর প্রকারভেদ বা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো পণ্য যেহেতু দুইটা, একটা হচ্ছে শিল্প পণ্য আর একটা হচ্ছে ভোগ্য পণ্য। তাহলে অবভিয়াস ব্যাপার যে মানে বন্টন প্রণালীও দুই প্রকার হবে, একটা হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী আর একটা হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী, তাই না? তো ভোগ্য পণ্যের বন্টন প্রণালীকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে এবং শিল্প পণ্যের বন্টন প্রণালীকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। তো এই প্রকারভেদটা কিন্তু আমরা এখন জানবো। তো চলে যাচ্ছি ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর প্রকারভেদে। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী হচ্ছে 4 প্রকার। প্রথমে আসছে সরাসরি বিপণন। কোনো মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ব্যতি রেখে উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করলে তাকে সরাসরি বিপণন বলে। আচ্ছা, উদাহরণ হিসেবে দেখো কি দেয়া আছে। বাটা সু, ডেল। ডেল কিন্তু কম্পিউটার একটা প্রতিষ্ঠান, কম্পিউটারের কোম্পানি। সাধনা ঔষধালয়, কাজী ফার্মস, বনফুল মিষ্টান্ন ভান্ডার, এই যে জিনিসগুলো, এরা কিন্তু নিজেরা উৎপাদন করে নিজেরাই বিপণন করে, অর্থাৎ এরা কোনো মধ্যস্থ ব্যবসায়ীকে দিয়ে বিপণন করায় না। যেমন বাটা শু কোম্পানি, বাটা শু কিন্তু বাটার যে জুতোগুলো বাটাই কিন্তু উৎপাদন করছে, কোম্পানি নিজেরাই উৎপাদন করছে। উৎপাদন করার পরে নিজেদের আউটলেট দ্বারা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে তারা বাটার জুতা বিক্রি করছে নিজেদের আউটলেট দ্বারা। তারা কিন্তু বাটার জুতা কোনো খুচরা বা পাইকারি ব্যবসায়ীকে দিচ্ছে না, নিজেরাই উৎপাদন করছে এবং নিজেরাই সে উৎপাদিত পণ্য বিপণন করছে নিজেদের আউটলেটের মাধ্যমে। এটাই হচ্ছে সরাসরি বিপণন। কাজী ফার্মস এটাও তাই। কাজী ফার্মস তো আমি মূলত এখানকার চিকেন ফ্রাই, নাগেটস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আরো কিছু আইটেমস থাকে, পরোটা থাকে, সিঙ্গারা থাকে, সব ফ্রোজেন ফুডের মতো থাকে। আর চিকেন ফ্রাই বা আদার্স কিছু আইটেম তারা দোকানে এমনিতে বানিয়েও সেল করে। তো এই যে জিনিসগুলো সেল করছে, তারাই উৎপাদন করছে, তারাই এটাকে সেল করছে। তারা কিন্তু কোনো খুচরা বা কোনো মধ্যস্থ ব্যবসায়ের মাধ্যমে কিন্তু পুরোটা বিপণন করছে না। এজন্য এটাকে বলা হচ্ছে সরাসরি বিপণন। কোন মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ব্যতি রেখে উৎপাদক যখন নিজেই সরাসরি ভোক্তার নিকট পণ্য বিপণন করে সেটাকে বলা হয় সরাসরি বিপণন। আশা করি এটা বেশ ক্লিয়ার হয়েছে তোমাদের। পরবর্তী টপিকটা হচ্ছে পরবর্তী প্রকারভেদটা হচ্ছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন। এক্ষেত্রে উৎপাদনকারী ও ভোক্তার মাঝে অবস্থান করে খুচরা ব্যবসায়ী। ঠিক আছে? তো এর উদাহরণ হচ্ছে পাউরুটি, বিস্কুট, পাঁচতুরিত তরল দুধ। তো আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম স্কুলে যেতাম অনেক সকালে, মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে, তখন আমি দেখতাম যে হচ্ছে বিভিন্ন রাস্তায় তোমার যে মুদি দোকানগুলো রয়েছে, মুদি দোকানগুলোর সামনে বেশ ছোট ছোট টিনের যে ক্যারিয়ার গুলো আছে না, টিনের ক্যারিয়ার
কি বলবো এটাকে আসলে, পণ্য থাকে ভিতরে, হচ্ছে তোমার খাবার থাকে, পাউরুটি থাকে, এইরকম কিছু কিছু টিনের এক একটা হচ্ছে তোমার ক্যারিয়ারের মতো পিছনের সাইকেলের পিছনে থাকতো, সেগুলো হচ্ছে আসতো। আসার পরে দেখতাম যে পিছন থেকে ওদের ভিতরে যে টিনের যে ইয়াটা ছিল, বাক্সটা ছিল, ওখান থেকে পাউরুটি, বিস্কুট, যে সমস্ত জিনিস হচ্ছে বেশি দিন রাখা যায় না, এই সব জিনিসগুলো তারা বের করে করে খুচরা ব্যবসায়ীদের দোকানে দিয়ে যেত, সবার দোকানে অল্প অল্প করে দিয়ে চলে যেত, এরকম অনেক দেখেছি। ঠিক আছে, কারণ কি আমি বলি, এটা হচ্ছে খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন। তো উৎপাদনকারীরা প্রথমে তোমার পাউরুটি এবং বিস্কুট এই জাতীয় যে তোমার বেকারি আইটেমস গুলো রয়েছে, যেগুলো আলটিমেটলি বেশি দিন তুমি রাখতে পারবে না, এই আইটেম গুলো তারা উৎপাদন করে, উৎপাদন করার পর খুব সুন্দরভাবে এগুলোকে তারা একটা একটা সার্টেন টাইমে এসে, বা সকালবেলা যেহেতু সব মানে দোকানপাট কেবল খুলে, ওই টাইমে এসে তারা খুচরা ব্যবসায়ী যে মুদি দোকানগুলো যেগুলো আছে সেখানে তারা দিয়ে যাচ্ছে। তো খুচরা ব্যবসায়ী সেই জিনিসগুলো কেনার পরে এগুলো আলটিমেটলি আমাদের কাছে, অর্থাৎ চূড়ান্ত ভোক্তার কাছে সেল করছে। এটাই হচ্ছে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, এই ক্ষেত্রে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে অবস্থান করছে খুচরা ব্যবসায়ী। তো দেখো, পাউরুটি বা বিস্কুট বা এই জাতীয় যে বেকারি আইটেমস গুলো আছে, এগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না। ইভেন পাউরুটি কেনার পরও দেখবা 2 থেকে 3 দিন পর দেখবা পাউরুটির ভিতরে হচ্ছে কালো কালো এক ধরনের ফাঙ্গাসের মতো পড়ে গেছে। তো এইসব জিনিস কিন্তু বেশি দিন রাখা যায় না, এগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি পচনশীল। ঠিক আছে, এই জন্য আর কি এই ধরনের পণ্যগুলো খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন করা হয়, খুব বেশি দিন রাখা যায় না, সো এদের বন্টন প্রণালীটাও একটু ক্ষুদ্র হয়ে থাকে। ওকে, পরবর্তীতে বলছে পাইকারি ও খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন। যে সকল পণ্যের ভোক্তারা সারা দেশে বিস্তৃত থাকে, সেখানে পাইকারি এবং খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন প্রণালী ব্যবহৃত হয়। যেমন চাল, ডাল, আটা, তেল, সেমাই, এগুলো মানে সোজা কথা আমাদের রেগুলারলি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, যেগুলো ছাড়া আমরা থাকতেই পারি না, আমাদের চাল ডাল বলো, সবজি, সবজি ঠিক না, সবজিও, হ্যাঁ সবজিও কিন্তু পাইকারি ব্যবসার মাধ্যমে বন্টন করা হয়। তো এইসব জিনিসগুলো, যে জিনিসগুলো আছে যে রেগুলারলি আমরা ইউজ করছি, রেগুলার বেসিসে আমরা এগুলো চাচ্ছি, এগুলো হচ্ছে পাইকারি এবং খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন করা হয়। তো এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু তুমি আমি যেরকম ব্যবহার করছি, একটা গ্রামের ক্রেতাও কিন্তু ব্যবহার করছে, একটা বিদেশের ক্রেতাও কিন্তু ব্যবহার করছে। তো এই জন্য এর বন্টন প্রণালীটা দীর্ঘ হয়ে থাকে। তো চাল ডাল চিনি তেল সেমাই বা আদার্স যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, এক্ষেত্রে নর্মালি উৎপাদনকারী এগুলো উৎপাদন করার পর পাইকারের কাছে বিক্রি করছে, পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছে, এবং খুচরা ব্যবসায়ী আমাদের মতো চূড়ান্ত ভোক্তাকে বিক্রি করছে। ওকে, তারপরে আসছে ডিলার এবং খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন। উৎপাদকগণ ফরমাইশ অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য ডিলারের নিকট পাঠায়, এবং ডিলারগণ নিজস্ব পরিবহন ব্যবস্থায় সেই পণ্য খুচরা ব্যবসায়ীর নিকট পাঠায়, সেখানে ভোক্তা পণ্য নিয়ে থাকে। আচ্ছা, ডিলার কেমন করে? ডিলার হচ্ছে তোমার বিভিন্ন অঞ্চলে একটা পণ্যের চাহিদা কেমন সেই অনুপাতে একটা ফরমাইশ বা লিস্ট, ফরমাইশ মানে হচ্ছে লিস্ট, লিস্ট বানায়। সেই লিস্ট অনুসারে সে উৎপাদকের কাছে লিস্টটা দিলে উৎপাদক সেই পরিমাণ পণ্য, সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী পণ্য ডিলারের কাছে পাঠিয়ে দেয়, এবং ডিলার নিজস্ব পরিবহন ব্যবস্থায় এই এই পণ্যগুলো খুচরা ব্যবসায়ীকে বিলি করে। বিলি করার পর খুচরা ব্যবসায়ীর কাছ থেকে আমরা যারা চূড়ান্ত ভোক্তা আছি তারা পণ্য নিয়ে যেতে পারি। ঠিক আছে, এর উদাহরণ হচ্ছে কোমল পানীয়, যেমন কোকা কোলা, আরসি কোলার প্রসাধন সামগ্রী, এইগুলো হচ্ছে ডিলার এবং খুচরা ব্যবসার মাধ্যমে বন্টন করা হয়। যাদের ফ্যামিলিতে হচ্ছে বিজনেস করা হয় তারা হয়তো বা জানো ডিলারের কাজটা কি। ডিলার কিন্তু নর্মালি অনেকেই আছে, আমি দেখেছি যে হচ্ছে কোকা কোলার ডিলারশিপ নিয়েছে, অথরাইজ ডিলার। আমারই একজন ভাইয়া আছে যিনি হচ্ছে ধানমন্ডি লেক, তারপরে হচ্ছে 7 মসজিদ রোডের ওই সাইডটাতে হচ্ছে সে কোকা কোলার কোম্পানির অথরাইজ ডিলার। তো তারা যেটা করে, একটা ওই এলাকার চাহিদা কতটুকু কতটুকু ডিমান্ড কোকা কোলার, সেটা তারা ভালো করে যাচ করে লিখে এটা ফরমাইশ গ্রহণ করে তারা হচ্ছে কোকা কোলা কোম্পানিকে দিচ্ছে, ওখান থেকে কোকা কোলা আসছে, এবং তারা এটা আলটিমেটলি খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন করে দিচ্ছে। এটাই হচ্ছে ডিলার এবং খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন। ওকে, তারপরে আসছে শিল্প পণ্যের বন্টন প্রণালী। তো শিল্প পণ্যের বন্টন প্রণালীর প্রকারভেদ হচ্ছে 3 প্রকার। প্রথমটা হচ্ছে সরাসরি বন্টন, দ্বিতীয়টা হচ্ছে এজেন্টের মাধ্যমে বন্টন, তৃতীয়টা হচ্ছে ডিলারের মাধ্যমে বন্টন। আচ্ছা, তাহলে আমরা পড়ি সরাসরি বন্টনটা আসলে কি। শিল্প পণ্য এই প্রক্রিয়ায় সরাসরি ভোক্তার নিকট প্রেরণ করা হয়। তো এক্ষেত্রে সরাসরি বন্টনে কোনো রকমের মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, শিল্প পণ্যগুলো একটা উৎপাদনকেই সরাসরি তার ক্রেতার কাছে বিক্রি করছে, যেমন ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, সিনেমা প্রজেক্টর, এগুলো। আর এজেন্টের মাধ্যমে বন্টন মানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনেক সময় এজেন্ট নিয়োগ করে তাদের নিকট পণ্য বা ফরমাইশ অনুযায়ী পণ্য সরবরাহ করে। ঠিক আছে, তো এজেন্টের মাধ্যমে যেটা করা হয়, এজেন্ট নিয়োগ করে তাদের কাছ থেকে পণ্য পাঠায় বা ফরমাইশ গ্রহণ করছে, এগুলোর মাধ্যমে যখন পণ্য বন্টন করা হচ্ছে এটাকে বলছে এজেন্টের মাধ্যমে বন্টন। তো এজেন্ট যারা আছে তারা কিন্তু কখনোই
পণ্যের মালিকানা গ্রহণ করে না। আমরা যখন এজেন্ট মধ্যস্থ ব্যবসায় পরবর্তী স্লাইডগুলোতে পড়বো তখন তোমরা আরো ক্লিয়ার হবা। এজেন্ট কখনো পণ্যর মালিকানা গ্রহণ করে না, তারা শুধু পণ্যের ফরম্যাট পাঠায় বা পণ্য কতটুকু লাগবে কি লাগবে এটা নিয়ে তারা সেল করে বা কাজ করে, বাট তারা কিন্তু কখনো ওর মালিকানা গ্রহণ করে না। দেখো এখানে বলছে এক্ষেত্রে পণ্য বিক্রি না হওয়া পর্যন্ত উৎপাদক এর মালিক হিসাবে গণ্য হয়। তো এজেন্টের মাধ্যমে যখন বন্টন করা হয় তখন কিন্তু উৎপাদককে আলটিমেটলি এর মালিক হিসাবে গণ্য করা হয়, যেমন মোটর গাড়ি, সেচ পাম্প ইত্যাদি। পরে চলে যাচ্ছে ডিলারের মাধ্যমে বন্টন। পরিবেশক নিজস্ব বিক্রয় কেন্দ্র খুলে সেখানে সরাসরি শিল্প পণ্যের ক্রেতাদের নিকট বিক্রয় করে। এজেন্ট এর থেকে ভিন্নতা হলো এজেন্ট কখনো পণ্যের মালিকানা গ্রহণ করে না, বিক্রি হলে শুধু নিজের পাওনা টাকা কেটে বাকি টাকা প্রদান করে দেয়। তবে ডিলারকে পণ্য ক্রয়ের সময় পুরো টাকা বা অংশবিশেষ প্রদান করে ক্রয়ের পর সে মালিক হয়ে যায়। আচ্ছা, তার মানে জানতে পারলা এটাই যে প্রতিনিধি যারা আছে, এজেন্ট যারা আছে, এজেন্টরা কিন্তু কখনো পণ্যের মালিকানা গ্রহণ করে না, তারা হচ্ছে একটা পণ্য ক্রয় বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে। পণ্য বিক্রি হলে তারা সেই বিক্রি থেকে নিজের পাওনা টাকাটা কেটে নেয় আর বাকি যে টাকাটা থাকে সেটা উৎপাদনকারীকে দিয়ে দেয়। ঠিক আছে। আর ডিলারের কাজ হচ্ছে ডিলার যখন পণ্য ক্রয় করে তখন পুরো টাকা দিয়ে ক্রয় করে, আদারওয়াইজ কিছু অংশ বিশেষ দিয়ে তারা পণ্যের মালিক হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে ডিলার এবং মধ্যস্থ মানে মানে ডিলার এবং তোমার এজেন্টের মাধ্যমে মধ্যে যে পার্থক্যটা সেটা। তো তারপরে আশা করি এই পার্থক্যটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট টপিক হচ্ছে পণ্য বন্টনের গুরুত্ব। তো এতক্ষণ যে আমি পণ্যের বন্টন প্রণালী নিয়ে আলোচনা করছিলাম, তো এটার আসলে গুরুত্ব কতটুকু এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে বলছে উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন। হ্যাঁ, একটা পণ্য কিন্তু উৎপাদন করে, ভোক্তা থাকে নিজের জায়গায়, তাদের মধ্যে সংযোগ স্থাপন করছে কিন্তু পণ্যের বন্টন প্রণালী তথা মধ্যস্থ ব্যবসায়ীরা। প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, পণ্য বন্টন প্রণালীর মাধ্যমে কিন্তু আমরা প্রয়োজনীয় পণ্য আমাদের আশেপাশের অঞ্চলের মধ্যে থেকে আমরা কিনতে পাচ্ছি। আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা বলতে বোঝাচ্ছে যে বন্টন প্রণালীর যে তোমার সদস্যরা আছে তাদের কাছ থেকে পণ্যগুলো কিনে নিয়ে আসার ফলে আলটিমেটলি তারা আরো বেশি উৎপাদন করার সুযোগ পাচ্ছে, এটা একটা আর্থিক সহায়তা। বিস্তৃতি ও দ্রুত বন্টন, পণ্যের বন্টন প্রণালীর কারণে পণ্যগুলো কিন্তু বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং দ্রুত আমরা ওখান থেকে কেনাকাটা করতে পারছি। চাহিদা এবং যোগানোর সমতা বিধান, এখন একটা পণ্যের চাহিদা যেমন আমাদের ঢাকায় রয়েছে তেমন কিন্তু বাইরের গ্রাম অঞ্চল বা জেলা উপজেলা অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে। বন্টন প্রণালীর মাধ্যমে সবগুলো অঞ্চলের চাহিদা মিটিয়ে দেওয়া হচ্ছে। যেমন সিরাজগঞ্জের শাকসবজি কিন্তু ঢাকায় আসছে, কারণ ঢাকার মানুষের কিন্তু সবজির চাহিদা আছে। শুধু যে গ্রামে উৎপাদন হচ্ছে বলে গ্রামের মানুষজন খাবে তা কিন্তু না, ঢাকার মানুষও তো খেতে চাচ্ছে। তো তাদের জন্য কিন্তু বন্টন প্রণালীর মাধ্যমে গ্রামে উৎপাদিত ফসল বা শস্য ঢাকায় এনে পরিবহনের মাধ্যমে ঢাকায় এনে আমাদের সবার কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে। উপযোগ সৃষ্টি, তো বন্টন প্রণালী মূলত সময়গত, স্থানগত, ঝুঁকিগত, সত্যগত উপযোগ সৃষ্টি করে থাকে। ব্যয় হ্রাস, তো ব্যয় হ্রাস বলতে এটা বোঝাচ্ছে যে আমরা যারা তোমার ভোক্তা যারা আছি, আমাদের কিন্তু সম্ভব না যে এখান থেকে, এই ধরো আমি মিরপুরে আছি এই মুহূর্তে, মিরপুর থেকে আমার সেই কারওয়ান বাজারে গিয়ে, সাপোজ ওখানে নাকি সবজি কম দামে পাওয়া যায় শুনছি আমি, তো কারওয়ান বাজারে গিয়ে সবজি কিনে বাসায় হয়তো সম্ভব না। বন্টন প্রণালীর মাধ্যমে যেটা হচ্ছে যে আমার বাসার পাশের বাজারগুলোতেও শাকসবজি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা দরকার সবকিছু চলে আসছে। এর মাধ্যমে আমার অত দূর যেতে হচ্ছে না, আমি আমার বাসার কাছ থেকে পণ্যটা কিনতে পারছি, আমার পরিবহন ভাড়াটা বেঁচে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যয় হ্রাস। কর্মসংস্থান সৃষ্টি, তো পণ্যের বন্টন প্রণালী যত দীর্ঘ হচ্ছে কর্মসংস্থান কিন্তু তত বেশি বাড়ছে, তাই না? সবাই কিন্তু কেউ পাইকারি ব্যবসায় হচ্ছে, কেউ খুচরা ব্যবসায় হচ্ছে, আর প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায় যে কত রকম আছে, 12 রকম আছে। তো এরা কিন্তু সবগুলো জায়গায় নিজেকে দেখতে পাচ্ছে বা এই জায়গাগুলোতে নিজে অবস্থান করে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে। ঝুঁকি গ্রহণ ও সেবা দান, হ্যাঁ, তো একটা পণ্য যখন পরিবহন করা হচ্ছে বা গুদামজাত করা হচ্ছে তখন কিন্তু একটা ঝুঁকি বিরাজমান, তাই না? একটা ঝুঁকি কাজ করছে। তো এই ঝুঁকিগুলো কিন্তু আলটিমেটলি কমিয়ে আনা সম্ভব বন্টন প্রণালীর মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল টোটাল ওভার ব্যাপারটা, যে বন্টন প্রণালীর যে গুরুত্বটা সেটা তোমরা বুঝতে পারছো। খুবই ছোট ছোট একটা টপিক, এগুলো আসলে না বুঝালেও তোমরা বুঝতে পারতে, তারপর আমি এক লাইন করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এখানে মোটামুটি এমনও হতে পারে যে এখান থেকে তোমার এমসিকিউ দিল যে কোনটি বন্টন প্রণালীর গুরুত্ব, ঠিক আছে, তখন হয়তো বা চুজ করতে হতে পারে। তো আসলে এরকম কোশ্চেন আসে না, মানে এগুলো তো মুখস্থ করার কিছু না, এরকম প্রশ্ন আসে নিজেকে জিজ্ঞাসা করবা, নিজের কাছে জানতে চাবা যে বন্টন প্রণালীর আসলে কাজটা কি, এটা কিভাবে আমাদের সামাজিক ভাবে বা অর্থনৈতিক ভাবে আমাকে হেল্প করছে, এটা একটু নিজে থেকে চিন্তা করার চেষ্টা করবা, তাহলেই তোমরা আনসার গুলো পেয়ে যাবে। ওকে, তারপরে আসছে বন্টন প্রণালী নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়।
তো বন্টন প্রণালী তো তুমি নির্বাচন করবা, এখন বেশি বড় বন্টন প্রণালী নিবা নাকি ছোট বন্টন প্রণালী নিবা, এটা আসলে কার উপর বেস করে তুমি ডিসাইড করবা? এটা ডিসাইড করবা হচ্ছে এই চারটা বিষয়ের উপর বেস করে। একটা হচ্ছে ভোক্তার সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে ভোক্তার অবস্থান, তৃতীয়টা হচ্ছে বাজারের ভৌগোলিক অবস্থান, চতুর্থটা হচ্ছে ক্রয়ের অর্ডার ও ক্রয়ের হার ও অর্ডারের পরিমাণ। তো ভোক্তার সংখ্যা কিভাবে বন্টন প্রণালীকে প্রভাবিত করছে দেখো, ভোক্তার সংখ্যা যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারছো ভোক্তার সংখ্যা বেশি হলে কিন্তু তোমার বন্টন প্রণালীটা দীর্ঘ হইতে হবে। ভোক্তার সংখ্যা বেশি তার মানে তাদের চাহিদাটা বেশি, চাহিদা বেশি মানে তোমার বেশি পণ্য সেল করতে হবে। ভোক্তার অবস্থান, ভোক্তা যদি একটা দেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তার অবস্থানের কারণে তোমাকে বিভিন্ন অঞ্চলে তোমাকে পণ্যটা সেল করতে হচ্ছে। তো বিভিন্ন অঞ্চলে বন্টন করতে হলে কিন্তু আলটিমেটলি দীর্ঘ বন্টন প্রণালী লাগবে, তাই না? আর যদি দেখো যে একটা ভোক্তা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, তাহলে কিন্তু আমার বন্টন প্রণালী ছোট লাগবে। সে ফর এক্সাম্পল, না এটা আসলে সত্যি ঘটনা যে শিল্প পণ্যের ক্রেতারা কিন্তু একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকে, ঠিক আছে, একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকে, দ্যাটস ওয়াই তাদের শিল্প পণ্যের যে বন্টন প্রণালী সেটা কিন্তু ভোগ্য পণ্যের চেয়ে ছোট হয়ে থাকে। এই জন্যই ছোট হয় কারণ ওদের ক্রেতারা একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে থাকছে। বাট ভোগ্য পণ্যের ক্ষেত্রে আসলে মানুষ তো সবাই ভোক্তা, একটা গ্রামের মানুষ যত, যদি বনেও কেউ থাকে তাও সে তো খাবার দাবার ভোগ করবে, তাই না? নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিন্তু সবার জন্যই সেম। তো এই জন্যই ভোক্তার অবস্থায় এত ছড়িয়ে ছিটিয়ে আছে ভোগ্য পণ্যের ক্ষেত্রে, যে কারণে ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা আসলে বড় হয়ে থাকে। তারপরে বলছে বাজারের ভৌগোলিক অবস্থান। তো বাজার তোমার পণ্যের বাজারটা আসলে কোন অঞ্চল বেস তোমার বাজারটা সেটা তোমাকে জানতে হবে। তোমার বাজার যদি গ্রামের লোকজন হয়ে থাকে তাহলে কিন্তু তোমার বন্টন প্রণালী দীর্ঘ হবে। তোমার বাজার যদি শহরের লোকজন হয়ে থাকে আর তুমি একজন গ্রামের উৎপাদনকারী, সেক্ষেত্রে কিন্তু তোমার বন্টন প্রণালীটা দীর্ঘ হবে। আবার যদি এমন হয় তুমি উৎপাদন করছো শহরে, তোমার ভোক্তারাও থাকছে শহরে, তোমার বাজারটাও শহরে, দ্যাটস ওয়াই তোমার বন্টন প্রণালী তখন ছোট হবে, ঠিক আছে। আর ক্রয়ের হার ও অর্ডারের পরিমাণ, তো এখানে ডিফারেন্সিয়েট করতে হবে ভোগ্য পণ্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে। তো ভোগ্য পণ্যের যে ব্যাপারটা, ভোগ্য পণ্য কিন্তু তোমার আমরা কিন্তু ভোগ্য পণ্য খুব কম পরিমাণে ক্রয় করি, আমাদের পরিমাণটা কম কিন্তু ক্রয়ের হার বেশি ভোগ্য পণ্যের ক্ষেত্রে। যেমন আমরা তোমার ধরো খুব অল্প পরিমাণে 1 কেজি বেগুন, 2 কেজি সিম, এটুকুই কিন্তু আমরা ক্রয় করছি আমাদের খাবার জন্য, কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমরা বাজারে যাচ্ছি। আর যাদের একটু বড় ফ্যামিলি তারা হয়তো বা এর চেয়ে বেশি পরিমাণে ক্রয় করছে, বাট আলটিমেটলি তারাও সপ্তাহে সপ্তাহে বাজারে যাচ্ছে, তাই না? তো এই জন্যই বলা হচ্ছে যে ক্রয়ের হার বেশি হলে তোমার বেশি পরিমাণে মানে মধ্যস্থ ব্যবসায় লাগবে এবং বন্টন প্রণালী দীর্ঘ হবে। অর্ডারের পরিমাণটা হচ্ছে শিল্প পণ্যের ক্ষেত্রে। তো যদি দেখো যে শিল্প পণ্যের ক্ষেত্রে কিন্তু ক্রয়ের পৌনঃপুনিকতা কম, অর্থাৎ ক্রয়ের হারটা কম কিন্তু পরিমাণটা বেশি। তারা হচ্ছে একটা লটে পণ্য কিনে, তারা আমাদের মতো প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন সকালে একবার দুপুরে একবার বাজারে যায় না, তারা একটা লটে পণ্য কিনে সেটাকে সেল করে। তো এই হচ্ছে ব্যাপারগুলো, চারটার বিষয়ের উপর ডিপেন্ড করে মূলত বন্টন প্রণালী নির্বাচন করা হয়। আচ্ছা, মধ্যস্থ ব্যবসায়ের সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে কোম্পানি ব্যবহার করতে পারে 3টি কৌশল। একটা হচ্ছে ব্যাপক বন্টন, একটা হচ্ছে সীমিত বন্টন, আর একটা হচ্ছে নির্বাচিত বন্টন। তো এই তিনটা নিয়ে আমরা মূলত কথা বলবো এখন, ব্যাপক বন্টন, সীমিত বন্টন এবং নির্বাচিত বন্টন। তো ফার্স্টে আমরা জানি যে ব্যাপক বন্টন জিনিসটা কি। উৎপাদনকারী মনে করে ভোক্তার যত কাছাকাছি পণ্যগুলোকে নিয়ে যাওয়া যাবে ভোক্তা ততই আমার পণ্য ক্রয়ে আগ্রহী হবে, এবং এক্ষেত্রে সর্বাধিক সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করতে হয়। আচ্ছা, তো ব্যাপক বন্টনের ক্ষেত্রে যেটা একজন উৎপাদনকারী ব্যাপক বন্টনের ক্ষেত্রে বেশি পরিমাণে মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করে, কারণ তারা ভাবে যে আমি আমার পণ্যটাকে যত বেশি ভোক্তার কাছাকাছি নিয়ে যেতে পারবো ভোক্তা তত বেশি করে আমার পণ্যটা কিনবে। দ্যাটস ওয়াই তারা হচ্ছে বেশি পরিমাণ মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করে, যার মাধ্যমে ভোক্তার একদম কাছাকাছি পণ্যগুলো চলে আসে। যেমন বিস্কুট, কলম, সাবান, চাল, ডাল বা আদার্স নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, এগুলো কিন্তু সবগুলোই ব্যাপক বন্টনের মাধ্যমে বিক্রি করা হয়। তো ব্যাপক বন্টনটা এজন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর জন্য তোমার ব্যাপক বন্টন গ্রহণ করা হয় এবং এক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করা হয়, এটাকেই বলা হচ্ছে ব্যাপক বন্টন। তারপরে আসছে সীমিত বন্টন। তো এক্ষেত্রে উৎপাদনকারী খুব সীমিত সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীদের মধ্যে পণ্য বন্টন করে। এই অল্প সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী সাধারণত কোনো নির্দিষ্ট এলাকায় পণ্য বন্টনের একচ্ছত্র অধিকার ভোগ করে। সাধারণত খুব দামি মর্যাদা সম্পন্ন পণ্যের ক্ষেত্রে এই কৌশল ব্যবহৃত হয়, যেমন মার্সিডিজ গাড়ি, ভারী মেশিনারি দ্রব্য ইত্যাদি। তো সীমিত বন্টনের ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে খুব সীমিত সংখ্যক, অর্থাৎ আগে যেমন ব্যাপকভাবে তোমার সেল করা হতো, অনেক বেশি মধ্যস্থ ব্যবসায়ী ছিল, এবার কিন্তু তা না। এবার মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যা হচ্ছে খুবই কম।
খুবই কম সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে তারা হচ্ছে পণ্য সেল করছে। যেমন মার্সিডিজ গাড়ি, তো মার্সিডিজ গাড়ি কি তুমি আমি আমরা সবাই ইউজ করছি না, এটা করছে খুবই বিশিষ্ট ব্যক্তিরা, খুবই কম মানুষ, খুবই কম। আমার কাছে মনে হয় বাংলাদেশের 2% মানুষও মার্সিডিজ গাড়ি ইউজ করে কিনা সন্দেহ। তো এই যেন ব্যাপারটা এমন যে সবাই যেটা ক্রয় করছে না, এটার বন্টন প্রণালী কিন্তু দীর্ঘ হওয়ার দরকার নেই, সীমিত বন্টন প্রণালী হলেই দ্যাটস এনাফ। এই জন্য এটাকে বলছে সীমিত বন্টন। তারপরে আসছে নির্বাচিত বন্টন। পণ্যের ব্যাপক বন্টন ও সীমিত বন্টনের মাঝামাঝি অবস্থান করে নির্বাচিত বন্টন। এক্ষেত্রে পণ্য বন্টন কার্য যেমন বিপুল সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করা হয় না, তেমনি খুব কম সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ীও ব্যবহার করা হয় না। মানে নির্বাচিত বন্টনের ক্ষেত্রে মোটামুটি মডারেট থাকে, খুব বেশিও মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করে না, আবার খুব কম মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করে না, মোটামুটি মডারেট থাকে। তো এক্ষেত্রে যে পণ্যগুলো বিপণন করা হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী, ঘড়ি ইত্যাদি। মডারেট ভাবে মধ্যস্থ ব্যবসায়ী নিয়োগ করা হচ্ছে নির্বাচিত বন্টনে। আচ্ছা, তো এই তিনটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী আসলে কতটুকু দিবে না দিবে তার একটা হিসাব। এবার আসছি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর ধারণা নিয়ে। আচ্ছা, মধ্যস্থ ব্যবসায় উৎপাদক ও ভোক্তার মধ্যকার সেতু বন্ধনকারী হিসেবে কাজ করে। যে সকল ব্যক্তিরা প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী হতে পারে তারা মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনকারীর নিকট হতে সম্ভাব্য ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পণ্য পৌঁছে দেয়। তাহলে আমরা কি জানলাম, মধ্যস্থ ব্যবসায়ীরা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী হতে পারে, তাদের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা এবং মুনাফা অর্জনের মাধ্যমে তারা উৎপাদকের পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে, এরাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। তো দেখো এখানে লেখা আছে উৎপাদক, এজেন্ট, পাইকার, না উৎপাদক, এজেন্ট, আমদানিকারক, পাইকার, খুচরা ব্যবসায়ী এবং ক্রেতা। এখানে উৎপাদক এবং ক্রেতা ছাড়া বাকি যে চারটা আছে না, এরা সবাই মধ্যস্থ ব্যবসায়ী। এক্ষেত্রে লেখা আছে দেখো, এক্ষেত্রে এজেন্ট, আমদানিকারক, পাইকার, খুচরা ব্যবসায়ী সকলেই মধ্যস্থ ব্যবসায়ী। ঠিক আছে, তার মানে উৎপাদক এবং ক্রেতা ছাড়া এই মধ্যে যে মানুষগুলো রয়েছে, যে মানুষগুলো আমাদের পণ্যগুলো আলটিমেটলি আমাদের কাছে আনছে, উৎপাদকের পণ্য ভোক্তা পর্যন্ত আনছে, তারা সকলেই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। ওকে, তারপরে আমরা জানবো মধ্যস্থ ব্যবসায়ের বৈশিষ্ট্য। বন্টন প্রণালীতে অবস্থান, অধিক মূলধন, অধিক ক্রয়, পণ্য বিভাজন, অত্যাধিক ঝুঁকি গ্রহণ, একক প্রতি মুনাফা, উপযোগ সৃষ্টি। তো খুবই সিম্পলি মধ্যস্থ ব্যবসায়ী তো বন্টন প্রণালীতেই অবস্থান করছে, দ্যাটস ওয়াই তো তারা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যটা নিতে পারছে। তারপর হচ্ছে অধিক মূলধন এবং অধিক ক্রয়। তো কিছু কিছু মধ্যস্থ ব্যবসায়ী যেমন মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী যারা, তারা কিন্তু মূলধন বিনিয়োগ করে একটা পণ্য ক্রয় করে, ঠিক আছে, এজন্যই বলছে অধিক মূলধন এবং অধিক ক্রয়। কিন্তু প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীরা কিন্তু মূলধন বিনিয়োগ করে না বা পণ্যের মালিকানা গ্রহণ করে না। তারপর আসছে পণ্য বিভাজন। তো এরা হচ্ছে পণ্য মানে একজন মধ্যস্থ ব্যবসায়ী পাইকার কিন্তু একটা পণ্যের মালিকানা নেওয়ার পর তারা কিন্তু আরো 5টা বা 6টা খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যগুলো বিস্তৃত করছে বা সেল করে দিচ্ছে। তো ওই 5টা খুচরা ব্যবসায়ী আবার 15 জন বা 50 জন ক্রেতার কাছে পণ্যটা বিক্রি করছে। তো এই জন্যই বলছি যে পণ্য বিভাজন করছে মধ্যস্থ ব্যবসায়ীরা, ঝুঁকি গ্রহণ করছে। পণ্যের মালিকানা নেওয়া মানে কিন্তু ওই পণ্যের ঝুঁকিগুলো চলে আসা নিজের উপর, একক প্রতি মুনাফা। তো এরা হচ্ছে তোমার পার প্রোডাক্ট বেসে হচ্ছে বিক্রি করে, একটা পণ্যের মূল্য নির্ধারণ করে সেই অনুসারে তারা বিক্রি করে। যেমন আমি দেখেছি ইউটিউবে একটা শাড়ির লাইভ দেখেছি, ঢাকাইয়া জামদানি, তো ওখানে তারা বলছিল যে তারা শাড়িগুলো কিনেছে, জামদানি শাড়ি কেনার দামটা বলেনি, কিন্তু তারা ওই এক একটা জামদানি শাড়ি 800 টাকায় বিক্রি করছে, পাইকারি মূল্য হচ্ছে 800 টাকা। তো পার প্রোডাক্টের মূল্য তারা বলে দেয়, সেই অনুসারে যার যতটুকু পসিবল সেই লটে পণ্য ক্রয় করছে, এজন্যই বলছি একক প্রতি মুনাফা। উপযোগ সৃষ্টি, তো মধ্যস্থ ব্যবসায়ীরা কিন্তু একটা পণ্য পরিবহন করে আনছে, গুদামজাতকরণ করছে, ঝুঁকি গ্রহণ করছে। তো এই জন্যই তারা কিন্তু 3 ধরনের উপযোগ প্লাস আরো অনেক ধরনের উপযোগ তারা সৃষ্টি করে থাকছে। ওকে, এরপরে আসছে মধ্যস্থ ব্যবসায়ীর কার্যাবলী। তারা আসলে কি কি ধরনের কাজ করে থাকে? তারা মূলধন সরবরাহ করে, তথ্য সরবরাহ করে, চাহিদা এবং যোগানের সমতা বিধান করে, উৎপাদন ব্যয় ও ঝুঁকি হ্রাস করে, স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি করে, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা করে, পরামর্শ দান করে। তো মূল ব্যাপারটা হচ্ছে এমন যে মধ্যস্থ ব্যবসায়ীরা যেটা করে, একজন খুচরা ব্যবসায়ী যে তোমার আমার মতো একদম চূড়ান্ত ভোক্তাদের সাথে যোগাযোগ করছে। তো যোগাযোগ করার মাধ্যমে তারা জানতে পারছে যে আমাদের পছন্দটা কি, আমরা কোন ধরনের প্রোডাক্ট পছন্দ করি, এটা তারা জানতে পারছে। এটা জেনে তারা কিন্তু উৎপাদনকারীর কাছে উৎপাদনকারীকে পরামর্শ দিচ্ছে বা তথ্য সরবরাহ করছে যে বাজারের ক্রেতারা আপনার পণ্যটা এইরকম পছন্দ করছে বা এরকম পণ্য তারা চায়। উৎপাদনকারীর কাছে কিন্তু তারা তথ্য দিচ্ছে প্লাস পরামর্শ দিচ্ছে, ঠিক আছে।
তারপর হচ্ছে যেটা আমি বললাম যে মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী যেহেতু পণ্যের মালিকানা গ্রহণ করে, তারা কিন্তু টাকা দিয়ে পণ্যটা কিনে আনছে। তো টাকা দিয়ে কিনে আনা মানে আলটিমেটলি উৎপাদনকারীকে তারা মূলধন সরবরাহ করছে। ওকে, তারপরে হচ্ছে তোমার যোগান এবং চাহিদার সমতা বিধান, মানে চাহিদা এবং যোগানের সমতা বিধান। এটা আসলে সবাই সব মধ্যস্থ ব্যবসায়ী করে না, কারণ এই টপিকটা নিয়ে সামনে আরো অনেক বেশি আলোচনা আছে। যেমন তোমার পেঁয়াজের ব্যাপারটা চিন্তা করো, যে অনেক সময় এমন হয় যে তোমার বাজারে চাহিদা এত বেশি বেড়ে যায় কিন্তু পণ্য থাকে না। পণ্যগুলো আসলে থাকে, মধ্যস্থ ব্যবসায়ীরা এই পণ্যগুলোকে গুদামজাতকরণ করে রাখছে, তারা এগুলোকে ছাড়ছে না। তারা ভাবতেছে যে এখন তো পেঁয়াজের দাম 30 টাকা, যখন 70 টাকা হবে তখন আমি পেঁয়াজ ছাড়বো। তাদের টেন্ডেন্সিটা হচ্ছে এরকম। তারপরে যখন 100 টাকা কেজি হয় পেঁয়াজ, তখন তারা পণ্যগুলো সেল করে দেয়। এটাই হচ্ছে ব্যাপার। তারা মাঝে মাঝে কৃত্রিম সংকট সৃষ্টি করে। ঠিক আছে। আর এই যে চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান যখন করে না, তখন কিন্তু দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে চাহিদা যোগানের মধ্যে যে পার্থক্য যে তারা করছে, এই কারণে তোমার একটা পণ্যের যে মূল্য সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। বাজারে পেঁয়াজ নাই, তখন মানুষ চিন্তা করে আচ্ছা ঠিক আছে, যে দামে পেঁয়াজ পাবো আমি কিনে ফেলবো। তো এর মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এগুলো হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীরা আসলে করে, কিন্তু এগুলো তাদের করার কথা না। তাদের কথা ছিল যে তারা দ্রব্য মানে চাহিদা এবং যোগানের সমতা বিধান করবে। যে সময় পণ্যটা দরকার সে সময় তারা গুদাম থেকে পণ্যটা বের করে সেল করবে, এবং দ্রব্যমূল্য যেন স্থিতিশীল থাকে। 30 টাকার পণ্য 32 টাকা বা 35 টাকা হতে পারে, 30 টাকার পণ্য কেন 40 টাকা হবে, কেন 60 টাকায় যাবে? এটা তো খুবই এক্সেস না? তো এটা তো স্থিতিশীল থাকছে না। তো তারা মানুষ চাবে যে মধ্যস্থ ব্যবসায়ী বা মিডলম্যান যারা আছে তারা পণ্যের মূল্যটাকে স্টেবল রাখুক, বাট আলটিমেটলি তারা রাখে না। ঠিক আছে। তো এটা তাদের কাজ, কিন্তু তারা করে না। ওকে, তারপরে হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ের প্রকারভেদ। দেখো, মধ্যস্থ ব্যবসা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী, তারপরে হচ্ছে এজেন্ট বা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, তারপর হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তাহলে আমরা কি জানলাম? মধ্যস্থ ব্যবসায়ী 3 প্রকার: মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিনিধি বা এজেন্ট মধ্যস্থ ব্যবসায়ী এবং কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তো মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী আবার 2 প্রকার। একটা হচ্ছে পাইকার ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী। আর এজেন্ট বা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীকে 12 ভাগে ভাগ করা হয়েছে অনেকগুলো, যেমন দালাল, ফরিয়া, নিলামদার, পণ্য প্রাপক, ঝুঁকি বাহক প্রতিনিধি, কমিশন এজেন্ট, ভ্রাম্যমাণ প্রতিনিধি, রপ্তানিকার্যে নিয়োজিত প্রতিনিধি, পণ্য খালাস প্রতিনিধি, ডিস্ট্রিবিউটর, সরকারি প্রতিষ্ঠান, দায় গ্রাহক। আর কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ীকে আবার হচ্ছে ব্যাংক, বীমা, রেলওয়ে, পরিবহন সংস্থা, গুদামজাতকরণ প্রতিষ্ঠান, পোস্ট অফিস, এই সবগুলো হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তো চলো আমরা এই মধ্যস্থ ব্যবসায়ীদের সংজ্ঞা এক লাইনে আমরা একটু পড়ে ফেলি, তাহলে আমরা এমসিকিউ সলভ করতে আমাদের জন্য ইজি হবে। ওকে, মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী: যে সকল ব্যবসায়ীগণ নিজেদের মূলধন বিনিয়োগের মাধ্যমে নিজ নামে ব্যবসায় পরিচালনা করে তাদের বণিক মধ্যস্থ ব্যবসায়ী বলে, এবং এরা পণ্যের মালিকানা গ্রহণ করে। তো আমি মনে এই চ্যাপ্টারে অলরেডি 5-6 বার বলে দিয়েছি যে মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসা যারা আছে তারা হচ্ছে নিজেরা মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে এবং তারা পণ্যের মালিকানা গ্রহণ করে। এরা কারা? এরা হচ্ছে পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী। তো পাইকারি ব্যবসায়ী কারা? যারা উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করছে তারা হচ্ছে পাইকারি ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী কারা? যারা পাইকারি ব্যবসায়ীর নিকট থেকে পণ্য ক্রয় করে ভোক্তার নিকট বিক্রি করছে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। তো এরা মূলত যখন পণ্য ক্রয় করে তখন আলটিমেটলি টাকা দিয়ে পণ্যটা কিনে আনছে এবং পণ্যের মালিকানা গ্রহণ করে নিজের মতো করে তারা সেল করছে। এই গেল মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ের ওভারঅল ব্যাপারটা। তারপর আমরা চলে যাচ্ছি এজেন্ট বা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়। যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ীগণ অন্যান্য ব্যবসায়ীদের প্রতিনিধি হিসাবে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করে তাদের প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বলা হয়। এই জাতীয় মধ্যস্থ ব্যবসায়ী সাধারণত নিজস্ব মূলধনে পণ্য ক্রয় করে না এবং মালিকানার দায়িত্ব গ্রহণ করে না। এইরূপ মধ্যস্থ ব্যবসায়ী 12 ধরনের হয়ে থাকে। আচ্ছা, তো এজেন্ট বা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু তারা পণ্যের ক্রয় বিক্রয়ের অধিকার নেয়, মানে পণ্য ক্রয় বিক্রয় করার দায়িত্ব গ্রহণ করে, কিন্তু কখনো পণ্যের মালিকানা গ্রহণ করে না। অর্থাৎ এরা হচ্ছে এমন টাইপের মধ্যস্থ ব্যবসায়ী, এরা হচ্ছে কমিশন পায়। ঠিক আছে, কমিশন পায় কিন্তু লাভ পায় না। যেমন বণিক মধ্যস্থ ব্যবসায়ী পণ্য সেল করে লাভ পাচ্ছে, এরা কিন্তু পণ্য সেল করে কমিশন পাচ্ছে। এটাই হচ্ছে এজেন্ট বা প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। তো একটা কথা সবসময় মনে রাখবা, আমি হাইলাইট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই জাতীয় মধ্যস্থ ব্যবসায়ীগণ কখনো পণ্য নিজস্ব মূলধনে পণ্য ক্রয় করে না। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে মনে রাখবা, এবং মালিকানাও গ্রহণ করে না। আর বণিক মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে পণ্যের মালিকানা গ্রহণ করে। তো এই দুইটা পার্থক্য, খুব সূক্ষ্ম একটা পার্থক্য, সবসময় মনে রাখার চেষ্টা করবা। ওকে,
তারপরে আসছে দালাল। দালালগণ তাদের কাজের জন্য পারিশ্রমিক হিসাবে দালালি বা ব্রোকারেজ পেয়ে থাকে। তো দালাল কারা? তারা হচ্ছে এমন মানুষ, তারা হচ্ছে তোমার মূলত থাকে না যে ফ্ল্যাট সেল করার ক্ষেত্রে, ফ্ল্যাট বা জমি জমা সেল করার ক্ষেত্রে কিন্তু দালাল থাকে। তাই একটা মানুষ যখন ফ্ল্যাট কিনতে চায় বা সেল করতে চায়, তখন তারা দালালের কাছে যোগাযোগ করে। দালাল হচ্ছে তাদের পরিচিত ফ্ল্যাটের কাছে ফ্ল্যাট দেখায়, দেখানোর পরে যদি পণ্য সেল, সোজা কথা, তারা যদি পণ্য সেল করতে পারে তারা ব্রোকারেজ পাবে, দালালি পাবে। পণ্য সেল না করলে পাবে না। দালালের কাজই হচ্ছে এটা, যে তার একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে সেই প্রতিষ্ঠানের পণ্যগুলোকে সেল করা, সেটা ফ্ল্যাট হোক, জমি হোক বা আদার যে কোনো কিছু হোক, ঠিক আছে। তো আমাদের দেশে নর্মালি জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে দালালি হয়ে থাকে। বাকিগুলো আমি ওরকম জানি না, বাকি অনেক কাজে হয়তো দালালি হয়ে থাকে। ওকে, তারপর আসছে ফড়িয়া। যে সকল মধ্যস্থ ব্যবসায়ী, উৎপাদক ও পাইকার কর্তৃক প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ প্রাপ্ত হয় তারা হচ্ছে ফড়িয়া। তো এরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ প্রাপ্ত হয়ে পণ্যের বিভিন্ন ফরম্যাট গ্রহণ করে বা পণ্যের সম্পর্কে তথ্য প্রদান করে উৎপাদকদেরকে। নিলামদার, যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ী নিলাম ডাকের মাধ্যমে উৎপাদকের পণ্য বিক্রির ব্যবস্থা করে তাদেরকে বলে নিলামদার। এরা সাধারণত কমিশন পেয়ে থাকে। তো নিলামদার হয়তোবা তোমরা চেনো, যে মাঝে মাঝে দেখো না বাংলা সিনেমায় মাঝে মাঝে হয় যে এরকম একটা ধরো বাড়ি বিক্রি করবে, তো বলছে যে 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। তখন একজন বললো যে না 3 কোটি, তারপর বললো 3 কোটি 1, 3 কোটি 2, 3 কোটি 3। তারপর একজন বললো যে 4 কোটি, তারপর 4 কোটি 1, 4 কোটি 2, 4 কোটি 3। তখন আর কেউ কিছু বললো না, তো 4 কোটিতে ফ্ল্যাটটা সেল হয়ে গেল বা বাড়িটা সেল হয়ে গেল। তো এটাই হচ্ছে নিলামদারের কাজ। তো ওই যে যে নিলাম ডাকছে তাকেই বলছে নিলামদার। ওকে, এরা হচ্ছে পণ্য সেল করে, ওই ফ্ল্যাটটা সেল হলে তারা কমিশন পায়। তারপর আসছে পণ্য প্রাপক। উৎপাদক বা পাইকারি ব্যবসায়ী কোনো দূরবর্তী ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে স্থানীয় ব্যবসায়ীদের মধ্য থেকে প্রতিনিধি নিয়োগ করে বিক্রয়ের জন্য তাদের কাছে পণ্য পাঠায়। তো এই যে ব্যবসায়ী প্রতিনিধিগণ পণ্য প্রাপক নামে পরিচিত, নগদ মূল্যে বিক্রি করে থাকে। তো পণ্য প্রাপক হচ্ছে এমন একজন মধ্যস্থ ব্যবসায়ী, তাদের কাজটা কি জানো? উৎপাদকরা হচ্ছে ঢাকায় উৎপাদক, সে ধরো উপজেলা পর্যায়ে তার কোনো দোকানপাট কিছু নেই, তো সে যেটা করলো ওখানে কিছু পণ্য প্রাপক নিয়োগ করলো, তাদের কাছে তারা পণ্য পাঠায়। তো পণ্য প্রাপক গুলো সেই পণ্য গ্রহণ করে বিক্রি করে, বিক্রির উপর তারা কমিশন পাচ্ছে। এটাই হচ্ছে পণ্য প্রাপক। তারপরে বলছে ঝুঁকি বাহক প্রতিনিধি। যে সকল পণ্য প্রাপক বাকিতে বিক্রিত পণ্যের অনাদায়ী মূল্যে ঝুঁকি গ্রহণ করে তাদেরকে ঝুঁকি বাহক প্রতিনিধি বলে। তো মাঝে মাঝে আছে না অনেক ক্রেতারা, মাঝে মাঝে তারা মানে বাকিতে পণ্য নিয়ে যায়। তো অনেকে আছে তারা পণ্যর মূল্য পরিশোধ করে একটা টাইমে গিয়ে, বাট অনেকেই আছে যারা মূল্য পরিশোধ করে না। তো মূল্য পরিশোধ না করা মানে কিন্তু তাদের অনাদায়ী পাওনা হয়ে গেল। তো এই অনাদায়ী পাওনা ঝুঁকি যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় ঝুঁকি বাহক প্রতিনিধি। তো এই যে ঝুঁকি তারা গ্রহণ করছে, এই জন্য তাদেরকে অতিরিক্ত কমিশন দেয়া হচ্ছে, যা ঝুঁকি বহন কমিশন নামে পরিচিত। তারপর আসছে কমিশন এজেন্ট। কমিশন এজেন্টগণ কমিশনের বিনিময়ে নিয়োগকর্তার পক্ষে পণ্য ক্রয় বা বিক্রয় করে। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোতে কমিশন এজেন্ট নিয়োগ করতে দেখা যায়। তো আন্তর্জাতিক বাণিজ্যে বেশি দেখা যায়, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে দেখা যাচ্ছে যে একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে তাদের পণ্যগুলো সেল করছে। তো সেল করার জন্য তো একটা মানুষ লাগবে, বিশ্বস্ত মানুষ লাগবে, যার কাছে পণ্যগুলো পাঠিয়ে বা যার তত্ত্বাবধানে পণ্যগুলো ক্রয় বিক্রয় হবে। তো যাদের তত্ত্বাবধানে পণ্যগুলো ক্রয় বিক্রয় হয় তারাই হচ্ছে কমিশন এজেন্ট, ঠিক আছে। তো ধরো বাইরে একটা কোম্পানি একটা এজেন্ট নিয়োগ করেছে আমাদের দেশে, তার কাছে পণ্যগুলো পাঠায়, সে পণ্যগুলো ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করে। তো যখন পণ্যগুলো ক্রয় বিক্রয় করে তখন কিন্তু একটা টাকা পায়। এই টাকাগুলো তারা রাখে না, তারা ওই বিদেশি কোম্পানির কাছে পাঠিয়ে দিচ্ছে, এবং সেলের উপর একটা পার্সেন্টেজ ধরে সেই বিদেশি কোম্পানিগুলো ওই কমিশন এজেন্টদেরকে কমিশন দিচ্ছে, এই জন্য তাদেরকে কমিশন এজেন্ট বলা হচ্ছে। তারপরে আছে ভ্রাম্যমাণ প্রতিনিধি। উৎপাদক ও পাইকারি ব্যবসায়ী নিয়োজিত যে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে নিয়োগকর্তার পক্ষে পণ্যের অর্ডার সংগ্রহ করে তাদেরকে ভ্রাম্যমাণ প্রতিনিধি বলে। তো ভ্রাম্যমাণ প্রতিনিধির কাজ হচ্ছে তারা উৎপাদক বা পাইকারি ব্যবসায়ী কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং বিভিন্ন অঞ্চল ঘুরে পণ্যের ফরমায়েশ গ্রহণ করে বা পণ্যের অর্ডার সংগ্রহ করে, ঠিক আছে। রপ্তানি কার্যে নিয়োজিত প্রতিনিধি। আন্তর্জাতিক বাণিজ্যে এ জাতীয় মধ্যস্থ ব্যবসায়ীগণ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো দেখো যে আমাদের বাইরের দেশ থেকে যখন বাংলাদেশে হচ্ছে পণ্য দিচ্ছে, তখন কিন্তু তারা একটা এজেন্ট নিয়োগ করছে। তো আমাদের দেশের পণ্য যখন বাইরের দেশে রপ্তানি করছি আমরা, তখনও কিন্তু কিছু মধ্যস্থ ব্যবসায়ের হেল্প লাগে। এরাই হচ্ছে রপ্তানি কার্যে নিয়োজিত প্রতিনিধি। আর পণ্য খালাস প্রতিনিধি কারা? আমি মনে হয় সম্ভবত লেকচার 4-এ তোমাদের পড়িয়েছিলাম গুদামজাতকরণ নিয়ে, যে একটা বন্ডেড গুদাম ঘর, যেখানে তোমার বাইরে থেকে পণ্য আসার পরে সেই পণ্যগুলোকে গুদামে রাখা হয়। যখন তারা কাস্টমস ডিউটি পরিশোধ করে তখন সেই পণ্যগুলো ছেড়ে দেওয়া হয়। কাস্টমস ডিউটি পরিশোধ না করলে পণ্যগুলো গুদামে রেখে দেওয়া হয়, ঠিক আছে।
তো একটা পণ্য যখন বিদেশ থেকে বাংলাদেশে আসছে, আসার পর সেই পণ্যগুলো কিন্তু খালাস করতে হয় বন্দর থেকে, বা বন্দরে যে কাস্টমস ডিউটি থাকে সেগুলো পে করে পণ্যগুলো বন্দর থেকে রিসিভ করে আনতে হয়, না পণ্য তো হেঁটে হেঁটে আসবে না, রিসিভ করে আনতে হবে, তাই না? তো এই কাজে যারা নিয়োজিত থাকে তাদেরকে বলছে পণ্য খালাস প্রতিনিধি। দেখো সংজ্ঞাটা পড়ি। আমদানিকৃত পণ্যদ্রব্য বন্দর হতে খালাস করার জন্য আমদানিকারক কর্তৃক যে প্রতিনিধি নিয়োগ করা হয় তাকে পণ্য খালাস প্রতিনিধি বলে। এবার বুঝতে পেরেছো যে বন্দরের পণ্যগুলো বা বন্দরের যে কাস্টম যে হচ্ছে করগুলো থাকে সেগুলো পরিশোধ করার পর সেই পণ্যগুলোকে যখন আমদানিকারকের কাছে নিয়ে আসা হয়, এই কাজের মধ্যে তো একটা মানুষকে কাজ করতে হবে এই কাজগুলো, তো সেটাই হচ্ছে পণ্য খালাস প্রতিনিধি। তো পণ্য খালাস প্রতিনিধি মূলত আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস করে আমদানিকারকের কাছে নিয়ে আসে। ঠিক আছে, তারপরে বলছে পণ্য বন্টনকারী বা ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটররা বার্তার বিনিময়ে নিজস্ব গুদামে পণ্যদ্রব্য রক্ষণাবেক্ষণ এবং সরবরাহ করে। দায় গ্রাহক, যে সকল মধ্যস্থ ব্যবসায়ীগণ পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু ঝুঁকির দায় গ্রহণ করে তারা হচ্ছে দায় গ্রাহক। আর সরকারি প্রতিষ্ঠান যেমন দেখো বাংলাদেশ রপ্তানি ব্যুরো, ট্রেড কর্পোরেশন অফ বাংলাদেশ ইত্যাদি সরকারি মধ্যস্থ ব্যবসায়ী। তো এরা হচ্ছে আমাদের প্রাইভেট না, এরা হচ্ছে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, সরকারি ভাবে তারা মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে। তো যদি কখনো বলে যে সরকারি মধ্যস্থ ব্যবসায়ী কোনগুলো, তাহলে তোমরা বলবে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, সরকারি মধ্যস্থ ব্যবসায়ী। ঠিক আছে, তারপর লাস্ট প্রকারভেদটা হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তো এতক্ষণ আমরা এজেন্ট পড়লাম হচ্ছে এজেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, তো এখন আমরা পড়বো কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তো কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যের মালিকানা সংক্রান্ত ঝুঁকি গ্রহণ করে না, পণ্য পরিবহনের আর্থিক সহায়তা দান, পণ্য সংরক্ষণ ইত্যাদি কার্যভিত্তিক সাহায্য করে থাকে। ঠিক আছে, যেমন ব্যাংক, বীমা, রেলওয়ে, সড়ক পরিবহন সংস্থা, গুদামজাতকরণে নিযুক্ত প্রতিষ্ঠান, পোস্ট অফিস ইত্যাদি। তো এদের মূলত কাজ হচ্ছে কি যে পণ্যের মালিকানাও তারা নিবে না, তারা কাজের মাধ্যমে কমিশনও নিবে না, তারা হচ্ছে কিছু সেবা প্রদান করবে। সেবাটা কেমন? পণ্য পরিবহন করে আনা, পণ্যের জন্য তারা আর্থিক সহায়তা দান করা। যেমন ব্যাংক এবং বীমা প্রতিষ্ঠান কিন্তু উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী যারাই হোক তাদের কাছে কিন্তু তারা আর্থিক সহায়তা দিয়ে থাকে, তাই না? বা হচ্ছে তোমার গুদামজাতকরণের জন্য কিন্তু গুদামজাতকরণকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু পণ্য সংরক্ষণের মাধ্যমে একজন উৎপাদনকারী এবং পাইকারি ব্যবসায়ীকে বা খুচরা ব্যবসায়ীদেরকে সাহায্য করে থাকে। তো কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ের কাজই হচ্ছে এগুলো, তারা সেবা প্রদান করে। তারা ধরো এই যে এখানে বলছে যে তোমার রেলওয়ের কিন্তু একটা ধাপ মানে একটা ভাগ আছে, বিভাগ আছে যেখানে কিন্তু পণ্য মালামাল ট্রান্সফার করা হয়, তাই না? তো এর মাধ্যমে কিন্তু তারা পরিবহন সেবা পাচ্ছে। তো এই কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ীরা মূলত তোমাকে সেবা প্রদান করে থাকে। এই সেবাগুলো তারা অন্য মধ্যস্থ ব্যবসায়ী, উৎপাদক তাদেরকে হচ্ছে প্রদান করে থাকে। তো এটাই ছিল এই চ্যাপ্টারের মূলত লাস্ট আচ্ছা এটা লাস্ট না, লাস্ট আর একটা টপিক আছে, সেটা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের অসুবিধা। তো একটা সবচেয়ে এই যতগুলো কথা বলা আছে, দ্রব্যমূল্যের বৃদ্ধি, ক্রয় বিক্রয় বাধা, উৎপাদন ব্যয় বৃদ্ধি, চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা, সমাজ বিরোধী কার্যকলাপ, অসহযোগিতা, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজার নিয়ন্ত্রণ। ঠিক আছে, এটা সম্ভবত লাস্ট টপিক এই অধ্যায়ের। হ্যাঁ, এটা লাস্ট টপিক। তো এই যে এতগুলো অসুবিধা বলেছিলাম মধ্যস্থ ব্যবসায়ীদের, এই অসুবিধাগুলো আমি একটা গল্পের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। করোনার সময় এখন ধরো মানুষের হাতে বেশি টাকা পয়সা নাই, টাকা পয়সার সংকট, কারণ অনেকের চাকরি বাকরি চলে গিয়েছে, বা অনেক যারা প্রাইভেট জব করতো তারা জব করতে পারছে না, অফিসে যেতে পারছে না, অনেক সমস্যা। তো এখন টাকা পয়সা হাতে কম, এদিকে ভারতেও তো করোনা বিস্তৃতি ঘটেছে, ভারতেও হয়তো বা পেঁয়াজ ওরকম উৎপাদন হয়নি, বা উৎপাদন হলেও তারা আমাদের দিবে না, তারা হচ্ছে পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিল ভারত থেকে। ঠিক আছে, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ, তার মানে আমরা পেঁয়াজ ওখান থেকে আমদানি করতে পারছি না। এখন আমাদের দেশে ধরো পেঁয়াজ কিছু উৎপাদন হয়েছে, উৎপাদনকারী যারা ছিল কৃষকরা কিন্তু সেগুলো সেল করে দিয়েছে পাইকারি ব্যবসায়ীর কাছে। তো পাইকারি ব্যবসায়ীরা যেটা করলো সেটা ধরো তারা হোক বা খুচরা ব্যবসায়ী হোক, যেটাই হোক না কেন, তারা যেটা করলো তারা ওই পেঁয়াজ গুলো তারা গুদামজাতকরণ করে রাখলো। যেহেতু এখন পেঁয়াজ বাজারে নাই, বিদেশ থেকেও পেঁয়াজ আনার কোনো চান্স নাই, তার মানে এই পেঁয়াজ যখন মানুষ পাবে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের জন্য পেঁয়াজ আমাদের লাগবেই, তো মানুষ যখন পেঁয়াজ পাবে না তখন একটা পর্যায়ে গিয়ে মানুষ বেশি দাম দিয়েও পেঁয়াজ কিনতে যাবে। যাদের সামর্থ্য হচ্ছে তারা কিনবে, সামর্থ্য না থাকলে না কিনবে, তাতে আমার কি, এইরকম একটা টেন্ডেন্সি মধ্যস্থ ব্যবসায়ীদের। তো তারা যেটা করলো, তারা হচ্ছে পেঁয়াজটা গুদামজাতকরণ করে রাখলো,
এরপর তো দেশের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল, পেঁয়াজ নাই বাজারে। তো সবাই যেখান থেকে পারে পেঁয়াজ কিনে, পেঁয়াজ তো নাই, আর পেঁয়াজ যেগুলো বাজারে আছে সেগুলোর দাম অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। তো এত দাম দিয়ে পেঁয়াজ কেনা তো সবার পক্ষে সম্ভব না, সবার সবার ইকোনমিক কন্ডিশন তো একরকম না, অর্থনৈতিক অবস্থা সবার একরকম হয় না। তো বড়লোকরাও হিমশিম খাচ্ছে যে এত দাম দিয়ে পেঁয়াজ কিনবো, এটা কোনো কথা? এটা তো তোমার কি বলবো, তো এইরকম একটা অবস্থা তৈরি হলো, যার মাধ্যমে কি হলো, পেঁয়াজ ক্রয় বিক্রয় বাধা সৃষ্টি হলো। অনেকে বাজারে থাকলেও বেশি দামে কারণে বিক্রি করতে পারছে না, পেঁয়াজের দাম বৃদ্ধি পেলো, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পেলো। দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয় বিক্রয় বাধা সৃষ্টি হলো। তারপরে পেঁয়াজ যেহেতু অনেকদিন ধরে গুদামজাতকরণ করে রাখা হয়েছে, দ্যাটস ওয়াই পেঁয়াজের উৎপাদন ব্যয়টাও বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে চাহিদা বাজারে এত বেশি, যোগান নাই, তার মানে চাহিদা এবং যোগানের মধ্যে অসামঞ্জস্যতা সৃষ্টি হলো। তারপরে এই যে তারা গুদামজাতকরণ করে রাখলো, কাজটা কি আসলে ঠিক করলো? এতগুলো মানুষের কাছ থেকে যে এত বেশি প্রফিট তারা করলো, এটা কি আসলে বিজনেস? এটা কিন্তু বিজনেস না। বিজনেস মানে কিন্তু মানুষকে ঠকানো না। তার মানে এটা কি হলো, এটা হচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপ। এবং এর মধ্যে দেখা গেল যে মধ্যস্থ ব্যবসায়ীরা আলটিমেটলি মানুষকে সহযোগিতা করছে না, তারা কিন্তু মানুষকে হেল্প করছে না। হেল্প যদি করতো, তারা একটা সার্টেন টাইমে গিয়ে হয়তো বেশি দামেই বিক্রি করতো, বাট এত বেশি দামে তারা বিক্রি করতো না। আর এই যে গুদামজাতকরণ করে রাখছে, এর মাধ্যমে কিন্তু পেঁয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এই কৃত্রিম সংকট সৃষ্টি হওয়ার ফলে পেঁয়াজের দামটা যে বাড়ছে, এই বাড়ন্ত পেঁয়াজের দামের মাধ্যমে কিন্তু মধ্যস্থ ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করছে। তো এই যে দেখো, আমি যে কথাগুলো বলেছি, এই গল্পগুলো বলেছি, এটার মাধ্যমে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি কিন্তু মোটামুটি এই সবগুলো জিনিস আমি কভার করেছি আমার গল্পের মধ্যে। মানে প্রবলেম একটাই, প্রবলেম হচ্ছে কৃত্রিম সংকট সৃষ্টি। বাট এই কৃত্রিম সংকটটা সৃষ্টি করার ফলে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ক্রয় বিক্রয় বাধা সৃষ্টি হচ্ছে, চাহিদা এবং যোগানের মধ্যে অসামঞ্জস্যতা, ঠিক আছে, এইগুলো সবকিছুই মূলত মধ্যস্থ ব্যবসায়ীদের অসুবিধা। তো আমরা এটাই আশা করবো মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে, যে তারা যেন এই সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ না করে, তাহলে গরিব থেকে শুরু করে ধনী সবাই খেয়ে পরে অন্তত বাঁচতে পারবে। অ্যাটলিস্ট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেন এরকম হুটহাট দামটা যেন ইনক্রিজ না হয়। ঠিক আছে, তো এই ছিল ওভারঅল আজকের চ্যাপ্টারটা। আজকের চ্যাপ্টারটা পড়ানো শেষ, এখন আমি আলোচনা করব বিগত বছরের প্রশ্নাবলী। আচ্ছা, দেখো বিগত বছরের প্রশ্ন, পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে? এখানে বলছে, অপশন বলছে ডি, মার্কআপ পদ্ধতি এবং দরপত্র ভিত্তিক পদ্ধতি। আচ্ছা, না, এখানে হবে এ, এটা হবে অপশন এ। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। কোন ধরনের মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিক্রেতা পণ্যের খরচকে বিবেচনা করে ভ্যালুকে অধিক গুরুত্ব দেয়? এটা হচ্ছে বি, ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। এটা কিন্তু গত অধ্যায়ে, আমার কাছে মনে হয় গত অধ্যায়ের যে হচ্ছে মানে অবজেক্টিভটা ছিল, এটা যে স্লাইড বানিয়েছে সে ভুল করে এই অধ্যায়ের সাথে অ্যাড করে দিয়েছে। ঠিক আছে, তা আমরা পড়ি, কারণ গত অধ্যায়ের ক্লাস তো তোমরা করেছো, তো এই অধ্যায়ে আসলে কোনটা কারেক্ট আনসার কোনটা ভুল আনসার এটা তোমরা আমাকে জানাবা। প্রতিযোগীর পণ্যের মূল্যের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণকে কি বলে? প্রতিযোগিতা ভিত্তিক মূল্য নির্ধারণ, অপশন সি। ব্রেক ইভেন বিন্দু মূল্য নির্ধারণে আচ্ছা, ভারসাম্য বিন্দুর চেয়ে বিক্রয় বেশি হলে কি হয়? ভারসাম্য বিন্দু অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের চেয়ে যদি বিক্রয় বেশি হয়, তার মানে লাভ হচ্ছে, লাভ হয়। ওকে, দেন ওয়ালটন নিম্ন মানসম্পন্ন পণ্যের নিম্ন মূল্যে বাজারে বিক্রয় করলে কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশল ব্যবহার করা হয়? তো নিম্নমানের পণ্য নিম্ন মূল্যে বাজারে সেল করছি, তাহলে এটা হচ্ছে নিম্ন মূল্য নির্ধারণ কৌশল। কোন পদ্ধতিতে পণ্য সারির অন্তর্ভুক্ত প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা হয়? এটা হচ্ছে তোমার অপশন ডি, পণ্য সারি মূল্য নির্ধারণ। যদি নোকিয়া কোম্পানি মোবাইলের সাথে হেডফোন প্রদানের জন্য মোবাইলের অতিরিক্ত মূল্য নির্ধারণ করে, তবে তা কোন ধরনের মূল্য নির্ধারণ কৌশলের অন্তর্ভুক্ত হবে? এটা হচ্ছে ঐচ্ছিক মূল্য নির্ধারণ, মানে ইচ্ছা মতো মূল্য নির্ধারণ করছে। ঠিক আছে, তো মানে তাদের যেটা পছন্দ সেই অনুসারে তারা দামটা নির্ধারণ করছে, অতিরিক্ত মূল্য নির্ধারণ করছে। মূল পণ্যের সাথে অবশ্যই ব্যবহার করতে হয় এরূপ পণ্যের মূল্য নির্ধারণকে কি বলে? এটাকে বলে হচ্ছে আবদ্ধ মূল্য নির্ধারণ। কোনটি মূল্য সমন্বয় কৌশলের অন্তর্ভুক্ত নয়? উপজাত মূল্যনীতি, এটা আসলে মূল্য সমন্বয় কৌশলের মধ্যে নাই, এটা জাস্ট একটা ভেগ কথা। ঠিক আছে, এটা জাস্ট মানে অবজেক্টিভের অপশন বানানোর জন্য দেয়া হয়েছে। নতুন পণ্য উন্নয়নের শেষ ধাপ কোনটি? আমরা সবাই জানি বাণিজ্যিকীকরণ। ওকে, তারপরে বলছে একটি আদর্শ মান নির্ধারণকে কি বলে? এটাকে বলা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং, মানে
এটাকে বলা হচ্ছে ব্যয় যোগ মূল্য নির্ধারণ বা মার্ক আপ মূল্য নির্ধারণ, ঠিক আছে? তোমার ব্যয়ের সাথে উৎপাদন ব্যয়ের সাথে বন্টন ব্যয়ের সাথে কিছু মুনাফা যোগ করে তুমি মূল্যটা নির্ধারণ করবা। উৎপাদন বা বিক্রয় লেভেল পরিবর্তনের ফলে যে খরচের বা ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে? আচ্ছা, কোন ধরনের ব্যয়ে উৎপাদন বা বিক্রয় বৃদ্ধি পাক না পাক কোনো পরিবর্তন আসে না, এটা হচ্ছে ফিক্সড কস্ট বা স্থির ব্যয়, যেটা এটাতে কোনো রকমের পরিবর্তন আসে না। তোমার উৎপাদন বাড়লেও কোনো পরিবর্তন হবে না, কমলেও কোনো পরিবর্তন হবে না, কস্টটা একদম ফিক্সড থাকবে। যেমন কারখানা ভাড়া, ঠিক আছে, স্থায়ী কর্মচারীদের বেতন, এগুলো। পিএলসি এর পুনরূপ কি? পিএলসি হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল, ঠিক আছে। বি, সেবার বন্টন প্রণালী কত প্রকার? সেবার বন্টন প্রণালী হচ্ছে 2 প্রকার। তারপরে বলছে শিল্প পণ্যের আচ্ছা, এখন কিন্তু আমরা বন্টন প্রণালীতে চলে আসছি, তাই না? এখন আমরা বন্টন প্রণালী নিয়ে আলোচনা করব। শিল্প পণ্যের 4 স্তর বিশিষ্ট বন্টন প্রণালীর প্রতিনিয়ত মধ্যস্থ ব্যবসায়ী কে? এটা হচ্ছে প্রতিনিধি এবং পরিবেশক, মানে এজেন্ট এবং ডিলার। 4 স্তর বিশিষ্ট যে বন্টন প্রণালী রয়েছে এখানে কিন্তু এক্সট্রা যে দুজন থাকে তারা হচ্ছে এজেন্ট এবং ডিলার, ঠিক আছে। অপশন এ। হামদর্দ সাধনা ঔষধালয়ের ক্ষেত্রে সাধারণত কোন ধরনের পণ্য বন্টন ব্যবহৃত হয়? সরাসরি বন্টন, কারণ এরা হচ্ছে উৎপাদনকারী এবং এরা নিজেরাই নিজেদের পণ্য বিপণন করে নিজেদের আউটলেটের মাধ্যমে, ঠিক আছে, সরাসরি বিক্রয়। ওকে, তারপরে আসছি বন্টন প্রণালীর শুরুতে কে থাকে? অবশ্যই উৎপাদক থাকে, শেষে থাকে ভোক্তা, মধ্যে থাকে পাইকার, খুচরা ব্যবসায়ী প্লাস আরো মধ্যস্থ ব্যবসায়ীরা। দুধ, শাকসবজি, ফলমূল ইত্যাদি পচনশীল পণ্যের ক্ষেত্রে কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করা হয়? এটা হচ্ছে সংক্ষিপ্ত বন্টন প্রণালী, ঠিক আছে। প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী হলো ব্যাংক ও বীমা কোম্পানি, খুচরা ব্যবসায়ী, পাইকার, দালাল। আনসার হচ্ছে দালাল। দালালরাই হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। এরা পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু পণ্য ক্রয় বিক্রয় কার্যে তোমাকে সাহায্য করে। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী হলো আচ্ছা ব্যাংক, বীমা কোম্পানি, পাইকার ও খুচরা ব্যবসায়ী, এজেন্ট ও দালাল, এজেন্ট ও পরিবেশক, দালাল ও নিলামদার। তো আনসার হচ্ছে আনসার এখানে ভুল দেওয়া আছে, এখানে আনসারটা ভুল দেওয়া আছে, কারণ আমরা জানি যে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে এ, অপশন এ, ব্যাংক ও বীমা কোম্পানি। পাইকারি এবং খুচরা ব্যবসায়ী হচ্ছে মার্চেন্ট বা বণিক মধ্যস্থ ব্যবসায়ী, এবং এখানে 20-এর আনসার হচ্ছে এ, ঠিক আছে, এখানে আনসার হবে এ, লিখে দিই এ, 20-এর আনসার এ। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছে ব্যাংক, বীমা কোম্পানি বা রেলওয়ে প্রতিষ্ঠান, তোমার গুদামজাতকারী প্রতিষ্ঠান, তারপর হচ্ছে পোস্ট অফিস, এরা এরা যারা হচ্ছে কিছু সেবা দেয় মধ্যস্থ ব্যবসায়ীদেরকে, এরা হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। তো আজকের চ্যাপ্টার আমাদের এখানেই শেষ, অবজেক্টিভ গুলো সলভ করা হয়ে গেল। তো আমি স্ক্রিন শেয়ারটা অফ করে ফেলি। ওকে, তো আমাদের লেকচার 8টা কমপ্লিট হয়ে গেল। বাকি থাকছে আমাদের আর মাত্র 4টা লেকচার। তো লেকচার 9 and 10 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বাট লেকচার 11-12 এত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ 11-12 হচ্ছে ফার্স্ট পেপারের লেকচার। তো এইটা দিয়ে কোনো প্রশ্ন নরমালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না। তারপরও আমি তোমাদের রিকোয়েস্ট করবো সবগুলো ভিডিও দেখতে, কারণ গুচ্ছ পরীক্ষায় অনেক ধরনের প্রশ্ন, গুচ্ছতে তো আবার মার্কেটিং নেই, ভুলে গেছি। তো আদার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে রাজশাহী বা জাহাঙ্গীরনগর, এখানে চলে আসতে পারে। তো ঠিক আছে, তোমরা ক্লাসগুলো অনেক মনোযোগ দিয়ে করছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আজকে তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।